বিগত কিছুদিন ধরে সন্দেশখালিতে যা ঘটনা ঘটছে সে সম্পর্কে আপনারা সকলেই অবহিত আছেন। মহিলারা যখন দলবদ্ধভাবে তাদের মান সম্মান নষ্ট হওয়ার কথা বাইরে প্রকাশ্যভাবে চিৎকার করে বলে, তখন আপনাকে মনে রাখতে হবে তারা সত্যি কথা বলছে এবং ব্যাপারটা খুব গর্হিত কাজ না। আমি কখনোই বলছি না আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়ে যে চোখ বন্ধ করে বসে আছেন তার রাজনৈতিক কী ফায়দা হচ্ছে সেটাও আমি বলতে চাইছি না। তিনি রাজনীতিটা সবথেকে আগে বুঝবেন, এটাই স্বাভাবিক। আমি যতই চিৎকার করি সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের মাধ্যমে বলি যে মমতা ব্যানার্জি ভুল করছে বা মমতা ব্যানার্জি ঠিক করছে, মোদি ভুল করছে, শেষ পর্যায়ে কিন্তু তারা তাদের রাজনৈতিক ফায়দাটাই দেখবে, রাজনৈতিক লাভ লোকসানটাই দেখবে। মমতা ব্যানার্জি ভীষণ বড় রাজনীতিক, বিশেষ করে অভিজ্ঞ, বড় কি ছোট, নিশ্চয়ই বড়। মুখ্যমন্ত্রী তিনি তো অবশ্যই বড় রাজনীতিক বলেই মুখ্যমন্ত্রী হয়েছে, সবাই তো হতে পারে না। আমরা চিৎকার চেঁচামেচি করে লক্ষবার চিৎকার করেছিলাম যে সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়ে দিয়েছে, খুব খারাপ করেছে। কিন্তু এটা তো আপনাকে মানতে হবে যে মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছে, তারপরেই মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। আজকেও যারা চিৎকার চেঁচামেচি করছেন টাটাকে তাড়িয়ে দিয়েছে, শিল্পের ধ্বংস করে দিয়েছে, সিঙ্গুর থেকে কি মমতা ব্যানার্জি হেরে গেছে? হারেনি। কিছু ব্যক্তি অবশ্যই তাদের কথা বলবে, কিন্তু আপামর জনগণ ভোটের বাক্সে মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে রাজ্যের বেশিরভাগ লোক চেয়েছে যে সিঙ্গুর থেকে টাটাকে হটিয়ে দেওয়া ভালো হয়েছে। রেজাল্ট কি বলছে? তেমনি আজকে সন্দেশখালিতে যে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়েছে, সন্দেশখালী জনগণ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল। রেপ, মার্ডার এগুলো তো খারাপ, কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে তার কতটা ফায়দা আছে সেটাই রাজনীতিকরা দেখবে। রেপ, মার্ডার এই দুটোর মতো খারাপ জিনিস নেই। এর চেয়ে যদি রাজনীতিকদের খারাপ হতে হয় তাহলে দেশদ্রোহিতা, কিন্তু আলটিমেটলি এই দুটো জনগণের জন্য সবথেকে খারাপ। সেই ক্ষেত্রে আগামী দিনে সন্দেশখালিতে মমতা ব্যানার্জি কি হেরে যাবে আপনার মনে হচ্ছে? না, দেখবেন হারবে না। তাহলে এই যে শাহজাহানকে পুলিশ ধরছে না বা মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে, অবশ্যই লুকিয়ে রেখেছে, কারণ শাহজাহানকে পুলিশ যদি না ধরতে পারে, রাজ্যের মধ্যে থাকা অবস্থায় পুলিশ না ধরতে পারলে সেটা পুলিশের ব্যর্থতা, সরকারি ব্যর্থতা, অথবা তাকে লুকিয়ে রাখা হয়েছে। যাই হোক, আজকে মিডিয়ার চাপে বা জনগণের চাপে মমতা ব্যানার্জি বা সরকার তাকে ধরতে বাধ্য হয়েছে, কিন্তু এই ধরাটা তার নিরাপত্তার খাতিরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া না শাস্তি দেওয়ার জন্য পুলিশ হেফাজতে নেওয়া, সেটা বলা মুশকিল আছে। এমনও হতে পারে হয়তো শাহজাহান যাতে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা না পড়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে নিয়ে গিয়ে শাস্তি না দেয়, সেই জন্য পুলিশ হেফাজতে নিল তাকে রক্ষা করবার জন্য, হতেও পারে। বামফ্রন্ট নেতায় গুলি করে লোক হত্যা করেছে, কেশপুর, পিংলা এইসব জায়গায় অনেক লোককে মেরে ফেলেছে, তারপর বামফ্রন্ট হটে গেছে। মমতা ব্যানার্জির দল এইখানে তোলাবাজি করছে, ওইখানে কাটমানি খাচ্ছে, এইখানে মহিলাদের সম্ভ্রমহানি করছে। তারপরেও যদি মমতা ব্যানার্জি জিতে যায়, এবং আমার মনে হয় জিতেও যাবে, তাহলে আপনাকে বলতে হবে রাজনৈতিক দিক থেকে মমতা ব্যানার্জি ঠিকই করেছে। কারণ দিনের শেষে সে তার রাজনীতিটাই আগে বুঝবে। রাজনীতির মূল কথা হচ্ছে রাজধর্ম পালন। সুতরাং রাজধর্মে কোনটা ঠিক কোনটা ভুল সেটা জনগণের পক্ষে বোঝা খুব কঠিন। রাজধর্মে যুদ্ধও প্রয়োজন, জনগণকে মারাও প্রয়োজন, এবং গুপ্ত ঘাতকও প্রয়োজন, গুপ্ত ঘাতককে রক্ষা করাও প্রয়োজন। রাজাকে রাজধর্ম পালন করতে হয়। পশ্চিমবঙ্গের এই 10 কোটি জনগণের অভিভাবক হিসাবে একজন তো অবশ্যই মমতা ব্যানার্জি। এখন অভিভাবক যদি অভিভাবকের ভূমিকা পালন না করে তাহলে দোষটা যেমন তার হয়, তেমনি অভিভাবক যদি জনগণকে শাসন করে সেটাও তার ইচ্ছা বা অধিকার আছে। সন্দেশখালিতে হয়তো মমতা ব্যানার্জি ভেবেছেন এগুলো এক একটা তুচ্ছ ঘটনা, এর জন্য সন্দেশখালির যে তৃণমূলের আর্কিটেক্ট তাকে শাস্তি দেওয়া যায় না, দিলে তৃণমূল দলটার ক্ষতি হবে, এবং দলটার ক্ষতি হলে হয়তো রাজ্যবাসীর তিনি আর উপকার করতে পারবেন না। যেমন তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন ভোটে দাঁড়িয়েছিলেন, তখন তিনি জনগণের কাছে স্টেজ থেকে আবেদন করেছিলেন, দেখুন আপনারা হয়তো কেউ কেউ ঘরে থাকবেন, ভাববেন মমতা ব্যানার্জি তো জিতেই যাবে, আমরা আর ভোট দিতে যাব না, কিন্তু আলটিমেটলি আপনার ভোটটা না পড়লে আমি কিন্তু হেরে যাব, আমি কিন্তু আর মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। সুতরাং অবশ্যই দয়া করে আপনারা বাড়ি থেকে বেরোবেন। তো সেই হিসাবে মুখ্যমন্ত্রী থাকাটা তার জরুরি, এটা আপনাকে মানতে হবে। কারণ রাজনীতিক রাজা রাজত্বের জন্য যুদ্ধ করত, বহু লোককে হত্যা করত, সেগুলো দোষের মধ্যে পড়তো না। আবার সেই রাজ ক্ষমতা যদি জনগণের হাতে থাকে তখন দণ্ড দেওয়ার অধিকার জনগণের,
কিন্তু জনগণ যদি দণ্ড না দেয়, তাকে যদি উপহার দেয়, আবার রাজত্বে নিয়ে আসে, আবার ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আপনাকে মনে রাখতে হবে রাজা ঠিকই কাজ করেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি ভুল করেছে কি ঠিক করেছে, আপনি যেমন হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে চিৎকার চেঁচামেচি করছেন বা জনগণ চিৎকার চেঁচামেচি করছে, এখানে এতজন মহিলার সম্ভ্রমহানি ঘটেছে। মমতা ব্যানার্জি যদি আবার ভোটে জিতে যায়, তাহলে আমি বলবো মমতা ব্যানার্জি শাহজাহানকে না ধরে ঠিক কাজই করেছিল, কারণ সবার শেষে ভোটে জেতা। মমতা ব্যানার্জি এখানে যথেষ্ট রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন রাজ্য চালানোর ক্ষেত্রে। তিনি সব দিক থেকেই ফেলিওর, এ কথা নিঃসন্দেহে ঠিক। কিন্তু তিনি এমন কিছু জিনিসের পজিটিভিটিতে আছেন, যেমন ধরুন এই পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু মুসলমানেরা বিজেপিকে ভোট দেবে না। মুসলমানদের জন্য বিজেপি যদি শত চেষ্টাও করে, তবুও মুসলমানেরা বিজেপিকে ভোট দেবে না 99%, এটাই ঠিক। কারণ কি, বিজেপি প্রো হিন্দু পার্টি বা ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে চায়। মুসলমানেরা এখানে আরবীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানদের কাছে সবার আগে ধর্ম বা তাদের দিন। সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে, বিজেপিকে 99% মুসলমান এখানে ভোট দেবে না। মুসলমান মেয়েরা তো দেবেই না, প্রথমে মুসলমানরা দেবে না। দ্বিতীয় নম্বর কথা, পশ্চিমবঙ্গে যে 50% মহিলা আছে, তাদের মধ্যে প্রায় 50%, অর্থাৎ পশ্চিমবঙ্গের 25% জনগণকে মমতা ব্যানার্জি টাকা দিয়ে ভুলিয়ে রেখেছে। অর্থাৎ প্রত্যেক মাসে যদি ফ্রিতে 1000 বা 1200 টাকা করে আপনার পকেটে বা ব্যাংকে ঢোকে, তাহলে আপনি অবশ্যই সেই টাকাটা নিতেই চাইবেন এবং মমতা ব্যানার্জিকে রেখে দিতে চাইবেন। দেশ জাহান নামে যাক, যা খুশি হোক। এইবারে নিশ্চিন্তভাবে পশ্চিমবঙ্গে 30% এবং হিন্দুদেরও 30% একেবারে পরিষ্কার মমতা ব্যানার্জিকে ছাপ মারছে, কারণ টাকা দিচ্ছে। বামফ্রন্ট যে জিনিসটা ভুল করেছিল, বামফ্রন্ট করেছিল হচ্ছে জনগণকে বন্দুক দেখিয়ে, ভয় দেখিয়ে, মেরে ধরে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু এটা গণতন্ত্র, অর্থাৎ জনগণের হাতে পাওয়ার এসছে, ভোটের অধিকার এসছে, তখন জনগণ তাকে হটিয়ে দিয়েছে। যতই আপনি সন্দেশখালিতে মমতা ব্যানার্জির দলের লোকেরা অত্যাচার করুক, ভোট দেওয়ার সময় কিন্তু মহিলারা গিয়ে মমতা ব্যানার্জিকেই দেবে। এটা একটা বিরাট ফ্যাক্টর। দুনিয়া ঘোরে টাকার জোরে, এটা তো আপনাকে মানতে হবে। এইখানে যদি কংগ্রেস বিরোধী দলে থাকতো, অর্থাৎ মমতার বিরোধীতে কংগ্রেস থাকতো, তবুও একটা মমতার হারার চান্স ছিল। কিন্তু যেহেতু মমতার বিরোধীতে বিজেপি আছে, এখানে হেরে যাওয়ার চান্সটা মমতার কম। দেখুন 2019 সালে জনগণও কিছুটা বুদ্ধিমান আছে। 19 সালে মোদিকে ভোট দিয়েছিল জনগণ, প্রায় 50% লোক দিয়েছিল। আবার 2021 সালেই মমতাকে 80% বা 75% লোকে ভোট দিয়ে দিল। কারণটা তো বুঝতেই পারছেন। 24 সালে যে ভোট আসছে, সেইখানে দেখবেন মোদি অনেক আসন পাচ্ছে। না, আমি বলবো না মমতার থেকে বেশি পাচ্ছে, কারণ ওই যে মুসলিম ফ্যাক্টরটা বিরাট ফ্যাক্টর। তারা কেন্দ্রেও মোদিকে দেবে না, রাজ্যেও দেবে না। কিন্তু কিছু হিন্দু যারা কেন্দ্রের ভোটটা মোদিকে দেবে, এটাই ফ্যাক্টর। কারণ হিন্দুরা দেশকে রক্ষা করতে চায়, আর মুসলমানেরা এ দেশকে নিজের দেশই মনে করতে চায় না। 90% মুসলমানের ক্ষেত্রে আমি বলছি, 10% বলছি না। সুতরাং তারা দেশ জাহান্নামে গেল কি, পাকিস্তানের হাতে গেল কি, যাই হলো, তাদের দিন প্রতিষ্ঠা করাটা আগে। সেই জন্য মোদিকে হটানোর জন্য তারা দেবে। অর্থাৎ মমতা এখানে লোকসভাতেও কিছু ভোট পাবে, আর যখন রাজ্যের ভোট হবে তখন মুসলমানরা তো দেবেই, উল্টে এখানকার মহিলারাও মমতা ব্যানার্জিকে ভোট দেবে। সুতরাং মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে কারখানা হটিয়ে দিয়েছে, সন্দেশখালিতে অত্যাচার করেছে, এগুলো কোনো ফ্যাক্টর পড়বে না ভোটের ক্ষেত্রে, আমার যা মনে হয়। কিন্তু পরিস্থিতিটা কি জানেন? এই মমতা ব্যানার্জি গোয়াতে, ত্রিপুরাতে, আসামে গিয়েও 5,000 টাকা 2,000 টাকার লোভ দেখিয়েছিল, কিন্তু সেখানকার লোক লোভে ভোলেনি। কিন্তু পশ্চিমবঙ্গের লোক বিনা খাটনিতে পয়সা ইনকাম করতে চায়, সেই জন্য সারা ভারতে তাদের খুব একটা স্থান নেই। কিছু আজকাল পড়াশোনা করছে, পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়ে চাকরি বাকরি করছে, পশ্চিমবঙ্গে চাকরি বাকরিও নেই। কয়েকদিন আগে মাঝে মাঝে আপনি তো দেখছেন যে কোনো ছেলেপেলের চাকরি নেই। অর্থাৎ বাবা বিরাট র্যাঙ্কে চাকরি করতো, বাবা মরে যাওয়ার পরে, এই তো কিছুদিন আগে উত্তরপাড়াতেও দেখছেন, এই 3-4 দিন আগে, যে বাবা মরে যাওয়ার পরে মেয়ে, তার মা এবং ছেলে অনাহার করে তাদের জীবনটাকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করেছিল। অর্থাৎ মানে অনাহারে মৃত্যুবরণ করবো, আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। তারপর পাড়ার লোকজন জানতে টানতে পেরে তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে দিয়ে, তারা আশা করি সামনে তাদের কিছু দান টান করে তাদেরকে সংসারটা চালিয়ে দেওয়া হবে। কিন্তু যে ভদ্রলোক অফিসার র্যাঙ্কে চাকরি করতেন, সেই ভদ্রলোকের 50 ঊর্ধ্ব ছেলে এবং 50 ঊর্ধ্ব মেয়ে, যার কাউরিরই বিয়ে হয়নি, জীবনটা তো ওখানে শেষ। অর্থাৎ পরিবারটা ওখানে খতম হয়ে গেল। আর যদি বেঁচেও থাকে
তাহলে আর 25 বছর পর পুরো পরিবারটা ধ্বংস। এটাই তো আপনারা চেয়েছিলেন, একটা মাত্র সন্তান, মমতাকে ভোট দেব, বা 1200 টাকা 1000 টাকা নেব, সুখে থাকবো, বসে খাবো। রেজাল্ট এরকমই হচ্ছে, আগামী দিনেও হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি যে কাজটা সন্দেশখালিতে করছেন, অর্থাৎ শাহজাহানকে ধরতে গড়িমসি করছেন, বা আজকে ধরেছেন মানে জনগণের চাপে ধরা পড়েছে। কিন্তু এ জিনিস হলেও মমতা ব্যানার্জির কোনো আক্ষেপ নেই বা হারবেনও না। আজকে আপনি দেখুন, মমতা ব্যানার্জির আবার ভোট হোক, মমতা ব্যানার্জি আবার জিতবে, রাজ্যের ভোট। হ্যাঁ, কিছু লোক হিন্দুরা বুঝতে পেরেছে যে মোদি দেশের জন্য দরকার, সেই জন্য কিছু হিন্দু, এবং তারা এটাও বুঝেছে যে কেন্দ্রের ভোটে যদি মোদিকে রাখা যায় তবুও তাদের 1200 টাকা 1000 টাকা পেতে অসুবিধা হবে না, সেই জন্য তারা মোদিকে কেন্দ্রের ভোটে দেবে। কিন্তু আবার যখন রাজ্যের ভোট হবে, ঝাঁপিয়ে পড়ে আমাদের রাজ্যের মা বোনেরা তাদের আগামী ভবিষ্যতের কথা চিন্তাভাবনা না করে মমতাকেই ভোট দেবে এবং মমতাই জিতবে। কারণ এটাই মমতার সুচতুর এবং পরিপক্ক রাজনীতিবিদের উদাহরণ। এবার আসুন আমাদের দিদির একটু অতীত রাজনীতি দেখা যাক। 1975 সালে জয়প্রকাশ নারায়ণ দোর্দণ্ড প্রতাপ সারা ভারতের একজন নেতা ছিলেন, এবং তিনি ইন্দিরা গান্ধীর বিরোধী হিসাবে তার বিরাট নাম ডাক ছিল। অর্থাৎ মুরারজি দেশাই যেভাবে এসছিল, তখন জয়প্রকাশ নারায়ণ ছিলেন। সেই জয়প্রকাশ নারায়ণ একদিন কলকাতায় এসেছিলেন। তখন মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের দিদি জাস্ট কলেজে পড়তেন এবং কলেজের পার্টি ফার্টি করতেন, এসব তার কোনো নাম ডাক ছিল না, কিছুই কেউ চিনত না। হঠাৎ করে ওই যে বলে না, মাথা একটা ক্লিক করে যায় এমন একটা জিনিস, যার ফলে সারা জীবনটা বদলে যায়। দিদিরও তাই হয়েছিল। জয়প্রকাশ নারায়ণ কলকাতায় আসাতে কংগ্রেসিরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল। বহু স্কুল কলেজের কংগ্রেসি নেতা বা ছাত্র সংগঠন তার গাড়িতে বিক্ষোভ দেখাচ্ছিল। হঠাৎ করে দিদি সেই ভিড়ের মধ্যে থেকে জয়প্রকাশ নারায়ণের গাড়ির সামনের বেয়নেটে উঠে নাচানাচি আরম্ভ করে দিয়েছিল। এইবারে এইটাই হলো এই যে তাৎক্ষণিক এই কাজটা, এটাই দিদিকে বিরাট মাইলেজ দিল এবং এটাই দিদির উত্থানের মূল। তারপর থেকেই তিনি কংগ্রেসের একজন গণ্যমান্য মোটামুটি জান পহচান নেত্রী হলেন। তারপরে যখন 1984 সালে ইন্দিরা গান্ধী মারা গেল, সেই ইন্দিরা গান্ধী মারা যাওয়াতে সহানুভূতি ভোট, সেইখানে একটা কলা গাছ দাঁড়ালে সেবার জিতে যেত। অমিতাভ বচ্চন জিতে গেল, সবাই সেইখানে দোর্দণ্ড প্রতাপ বামপন্থী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে তিনি যাদবপুর থেকে পরাজিত করলেন এবং সংসদে প্রবেশ করলেন। মমতা ব্যানার্জি সারা জীবনই ক্ষমতার অলিন্দে থেকেছেন। জানেন তো, রাজনীতিতে কিছু ব্যক্তিত্ব আছে যারা সফল, কেউ ব্যর্থ, আবার কিছু ব্যক্তিত্ব আছে যারা রাজনীতির আবহাওয়াটা বুঝতে পারেন আগে থেকে, তাদের বলা হয় রাজনীতির আবহাওয়াবিদ। এর মধ্যে সবথেকে প্রথম যার নাম আসে তিনি ছিলেন রামবিলাস পাসওয়ান এবং আমাদের দিদি। অর্থাৎ ক্ষমতায় কারা আগামী দিনে আসতে যাচ্ছে ঠিক তার সঙ্গে অ্যালায়েন্স করা, এবং বর্তমান জোটসঙ্গী যদি হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাকে নির্দ্বিধায় ছেড়ে দেওয়া, এই দুটো কাজ দিদি যথাক্রমে বুঝতে পারতেন এবং নির্দ্বিধায় করতে পারতেন। দেখুন, 1984 সালে যখন রাজীব গান্ধীর মন্ত্রিসভা গঠন হয়েছিল, তখন দিদি প্রথমবার জিতেই মন্ত্রিত্ব পেয়েছিলেন। তারপরে 1989 সালে যখন পার্লামেন্টের ভোট হলো, সেই 1 বছরের জন্য বা 1.5 বছরের জন্য মালিনী ভট্টাচার্যের কাছে দিদি হেরে গিয়েছিলেন। এই 1 বছরই দিদির রাজনৈতিক ছেদ ঘটেছিল, মানে পার্লামেন্টে যাওয়ার। তারপরে তিনি বারবার জিতেছেন, এবং শুধু তাই না, যখন যে রাজত্ব করেছে দিদি প্রত্যেকের সময়তেই মন্ত্রিত্ব পেয়েছেন। দেখুন, রাজীব গান্ধীর পরে নরসিংহ রাও এলো, নরসিংহ রাওয়ের সময়ও তিনি মন্ত্রী ছিলেন। নরসিংহ চলে যাওয়ার পরে অটল বিহারী এলো বিরোধী, অটল বিহারীর সময়ও তিনি মন্ত্রিত্ব ছিলেন। এবং শুধু তাই না, 2003 সালে যখন একটা তুচ্ছ কারণে অটল বিহারী মন্ত্রিসভায় তার যথেষ্ট মান সম্মান ছিল এবং তার গুরুত্ব ছিল, 2003 সালে তিনি বুঝতে পেরেছিলেন, দেশের কেউ কিন্তু বুঝতে পারেনি যে অটল বিহারী বাজপেয়ী হেরে যাবে, কিন্তু দিদি বুঝতে পেরেছিলেন। সেই তহেলকা বলে একটা ফালতু কারণে দিদি অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধাচরণ করলেন এবং ইস্তফা দিলেন। ঠিক সেই ভোটে, অর্থাৎ ভোটের 2-4 মাস 5 মাস আগে, ঠিক সেই ভোটেই অটল বিহারী বাজপেয়ী হেরে গেল এবং মনমোহন সিং এলো। দিদি আবার মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব গ্রহণ করলেন। শুধু তাই না, দিদি যখন 2011 সালে মনমোহন সিংয়ের মন্ত্রিসভা থেকে
ছেড়ে বেরিয়ে এলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, তখনও তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় মুকুল রায়, দীনেশ ত্রিবেদী এদেরকে মন্ত্রিত্বতে রাখলেন। এবং শুধু তাই না, যখন তিনি পশ্চিমবঙ্গে রাজত্ব করবার জন্য বামফ্রন্টকে হারালেন, তখন তিনি কংগ্রেসের সঙ্গে সম্পূর্ণ জোটবদ্ধভাবে, মানে নির্বাচনের আসার আগে অ্যালায়েন্স করে তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে কংগ্রেসের সঙ্গে প্রি পোল অ্যালায়েন্স করে তিনি যখন 2011 সালে বামফ্রন্টকে হটিয়ে দিলেন, তখন জেতার পরেই সম্পূর্ণভাবে কংগ্রেসকে উপেক্ষা করলেন। কিন্তু তিনি কেন্দ্রের কংগ্রেস সরকারের তার মন্ত্রিত্বের পদটা, অর্থাৎ রেল মন্ত্রিত্ব মুকুল রায় এবং দীনেশ ত্রিবেদীকে দিয়ে তার ওখানে কংগ্রেসের সঙ্গে সম্পর্কটা তিনি বজায় রাখলেন। আজও মমতা ব্যানার্জি মোদী সরকারের সবথেকে বড় বন্ধু, কারণ মোদী সরকারের কোনো বিল পাস হতে মমতা ব্যানার্জি বাধা দেয়নি। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওয়াক আউট করেছে, তার মানে মমতা ব্যানার্জি যেহেতু এখানে 50% মুসলমানদের ভোট নিচ্ছে বা অনেক মুসলমানের ভোট নিচ্ছে এবং হিন্দুদেরও ভোট নিচ্ছে, অর্থাৎ মোদী সরকারকে তিনি সমর্থনও করলেন না, মোদী সরকারের বিরোধিতাও করলেন না, অর্থাৎ মুসলমানদেরও তিনি খুশি করলেন, আবার হিন্দুদেরও তিনি চটালেন না। ব্যাপারটা ধরি মাছ না ছুঁই পানি ইত্যাদি টাইপের। অর্থাৎ 1984 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেন্দ্রের কোনো সরকারের মমতা ব্যানার্জি বিরোধিতা করেনি, প্রত্যেকের সঙ্গে সুব্যবহার করেছে, মন্ত্রিত্ব নিয়েছে। কিন্তু আজকে মমতা ব্যানার্জি মন্ত্রিত্ব নিতে পারছে না, কারণ পশ্চিমবঙ্গে 30% মুসলমান চটে যাবে। এবার আপনি বলবেন, দাদা মমতা ব্যানার্জি কি কোনো ভালো কাজ করেনি? অবশ্যই করেছে। মমতা ব্যানার্জির বিরাট রাজনীতিক, এবং মমতা ব্যানার্জির রাজনীতিকে সারা ভারতের বহু রাজনৈতিক ফলো করে, এবং আজকে বিজেপি গভর্নমেন্টেরও অনেক রাজ্যের রাজনীতিকরা মমতা ব্যানার্জিকে ফলো করছে। মমতা ব্যানার্জি যা করেছে সেই কথা মুখে বলা, মানে অর্থাৎ দেশের জন্য যেটা ভালো কাজ করেছে, জানেন সব কথা মুখে বলা যায় না। তবুও আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনে আজকে আপনি বলবেন, দাদা আপনি এত ভিডিও করে ভারতের এত ভালো ভালো কথা বলে আজকে আপনি এই কথাটা বললেন। হ্যাঁ দাদা, আপনাদের বোঝার ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি মুসলমানদের কোটা দিয়ে এবং ইমাম ভাতা দিয়ে মাস্টার স্ট্রোক খেলেছে। মাস্টার স্ট্রোক, যাকে বহু বিজেপি সরকার আজকে ফলো করছে। যেমন হরিয়ানা সরকার ইমামদের ভাতা দিচ্ছে, দিল্লির কেজরিওয়াল ইমামদের ভাতা দিচ্ছে, মহারাষ্ট্রের শিবসেনা ইমামদের ভাতা দিচ্ছে। বহু সরকার মুসলমানদের জন্য কোটা সৃষ্টি করেছে। হ্যাঁ, এবার আপনার রাগ হচ্ছে কথাটা শুনে, কিন্তু বই যে বললাম দাদা, মমতা ব্যানার্জি এই সব কাজ করে দেশকে বহু বাঁচিয়েছে এবং আপনাদেরও বাঁচাচ্ছে, যে কথাটা আমি মুখে এই মুহূর্তে ভিডিওতে বলতে পারলাম না। তার মানে কি আপনি বলবেন পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হয়নি? না, পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি হয়েছে। কোথায়? সেই মাসের পর মাস উত্তরবঙ্গ বা গোর্খাল্যান্ডের বন্ধ করা, অর্থাৎ দার্জিলিং বা উত্তরবঙ্গ 1 মাসের জন্য বন্ধ, 6 মাসের জন্য বন্ধ, পর্যটন যেতে পারছে না। কোথায়? জঙ্গলমহলে কিষাণজি তার দলবল নিয়ে জনগণের বাড়িতে ঢুকে রাত্রিবেলা জনগণকে নরবলি দিয়ে চলে যাচ্ছে। জঙ্গলে পুলিশ পাহারা দিতে গিয়ে তাদের ভ্যান মাইন বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে, পুলিশকে মেরে ফেলে দিচ্ছে। এসব কোথায়? দিদি এগুলোকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ জঙ্গলমহল থেকে নকশালকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কামতাপুরী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিয়েছে, উত্তরবঙ্গের গোর্খাল্যান্ড আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে গোর্খাল্যান্ড শান্ত, 1 মাস 2 মাস গোর্খাল্যান্ড বন্ধ বা দার্জিলিং বন্ধ, এগুলো বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গের মুসলমানদের ঘর থেকে অশিক্ষা নামক অন্ধকার দূর হয়েছে। মুসলমানদের মধ্যে প্রত্যেকটি বাচ্চা পড়াশোনা করছে এবং শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। এটা আপনাকে মানতে হবে। যদিও এটাও আপনাকে মানতে হবে যে মুসলমানদের ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বহু চেষ্টা করেছে এবং পশ্চিমবঙ্গের তুলনায় অন্যান্য রাজ্যে এই জিনিসটা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বামফ্রন্ট সরকার সবাইকে বলেছিল যে শিল্পপতিরা চোর, তোমাদের রক্ত চুষে খাচ্ছে। সেখান থেকে শিল্পপতিরা সব চলে গেল, অর্থাৎ লোকগুলো সব বেকার হয়ে পড়লো। তখন বামফ্রন্ট সরকার বলতে লাগলো আমরা গরিবের সরকার, অর্থাৎ গরিব না থাকলে তো সরকার থাকবে না, অর্থাৎ সব ভিখারি হয়ে গেল। সেই পন্থাটা মমতা ব্যানার্জি বজায় রেখেছে এবং দৃঢ়ভাবে চালাচ্ছে।
এখানে 1200 টাকা 1000 টাকা দেওয়ার দরকার আছে। 1200 টাকায় 1000 টাকায় বহু লোকের সংসারের কিছুটা অন্তত হাল ধরছে। মানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে। সব শেষে আপনারা একটা ভিডিও দেখুন, একটুখানি ভিডিও, তাহলেই বুঝতে পারবেন পরিস্থিতিটা কী। 47 সালে পশ্চিমবঙ্গ প্রায় সারা ভারতের যত শিল্প ছিল তার 25% কন্ট্রিবিউট করত। এখন 21 সালে সেটা 3%-এর কিছু বেশি। এই 21 থেকে 24 সালে আরও বহু বন্ধ হয়ে গিয়ে বা ঢুকানো শিল্পগুলো নিয়ে পশ্চিমবঙ্গের শিল্প প্রায় 2%। ভারতের টোটাল শিল্পের 2% পশ্চিমবঙ্গে বর্তমান বা পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন। তাহলে আমরা আমাদের বাচ্চাদের কোথায় চাকরি করবে, কোথায় কাজ পাবে বা পড়াশোনা করে কি করবে, সেটা আপনি সহজেই অনুমান করতে পারেন। ভাববেন না যে বাইরের সরকার আমাদের চাকরি দেবে বা বাইরে গিয়েই আমাদের ছেলেপেলেরা চাকরি পাবে। সেখানেও ছেলে আছে, তারাও তাদের রাজ্যে অগ্রাধিকার পাচ্ছে। এগুলো তো মানতে হবে। সামনের ভবিষ্যৎ আরও বহু খারাপ আসছে, আপনাদের প্রস্তুত থাকতে হবে। No ease of doing business at all here. Look at this. Again, in 1947, West Bengal's share in the country's total industrial production was, can you guess? Can you guess? 24%. A quarter of everything that industry produced for this country in 47 was all here. 24%. And do you want to guess where you're today? And when I say today, 2021, I'm not even talking about 24. Where is 24% and where is 3.5%? I'm actually, every time I read these kind of numbers for Bengal, my heart sinks with grief. I may not have been born in Bengal, but Bengal plays such a wonderful role for this country. All through history, your thought leaders, your industry leaders, you stood out in culture, you stood out in music, you stood out in knowledge. Now tell me one parameter on which you're standing out. Tola Bazi. I can straight away name 4 industrial groups which have gone out of Bengal. Aditya Birla Group has gone out, Lakshmi Mittal has gone out, Bata has gone out, Dabur has gone out, maybe many more. I'm not taking more of your time. So what are the factors which are driving the industry out? Power shortage, absolutely poor law and order situation, uncontrolled trade unionism. There's no ease of doing in Bengal.